আস্তে আস্তে সবকিছু মনে করতে থাকে কম্পাস। দেখে খুশি হয়ে যায় চৌধুরী পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা তার দাদুকে দেখতে হসপিটালে যাবে, ঠিক তখনই প্রান্তিক মোনালিসাকে আটকে দেয় আর বলতে থাকে, মোনালিসা তুমি কি ভুলে যাচ্ছ, এটা নতুন নয়। তোমার দাদু কিন্তু এর আগেও এভাবে অসুস্থতার নাটক করেছিল, শুধুমাত্র শুধুমাত্র ওই যে তোমাকে তোমাকে দিয়ে কম্পাসকে জেলে পাঠানোর জন্য। মনে আছে তোমার? তখন এই কথা শুনে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আপনি যেভাবে বললেন যে দাদুর মুখ দিয়ে গ্যাঁচড়া বেরোচ্ছিল, এটা কি কোনোভাবে সম্ভব? তখনই প্রান্তিক বলে, তোমার দাদুর দ্বারাই সবকিছুই সম্ভব, উনি হয়তোবা কোনো কিছু কারসাজি করেছে। এদিকে দেখা যাবে মুক্তির পাঠানো সাপুড়ে জানালা পেয়ে মই দিয়ে জানালা পেয়ে ওপরে উঠতে থাকে। এরপরে দেখা যায় ওপরে উঠে সেখানে দাঁড়িয়ে দেখতে পায় কম্পাস ও বিহান ঘুমিয়ে পড়েছে। তখনই একটি ঝুড়ি থেকে সাপ বের করে সেখানে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করে। এরপরে অপর পাশে আরেকটি সাপুড়েকে বলতে থাকে, সাপটা বের কর। এরপরেই দেখা যায় অন্য একটি সাপুড়ে ঝুড়ি থেকে একটি বিষধর সাপ বের করে। এরপরে সেই সাপটা জানালা দিয়ে ছেড়ে দিতে ভেতরে উঠে যায় সাপটি। এটা দেখে সাপুড়েগুলো বলতে থাকে, এবার আমাদের কাজ হয়ে গেছে, এখন যা করার এই সাপটাই করবে। আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, তা না হলে কোনো রকম কোনো গন্ডগোল হলে যদি ধরা পড়ে যায় একদম প্রাণে প্রাণে বাঁচতে দেবে না এরা। এরপরে দেখা যায় এই বলে সাপুড়ে দুটো চলে যায়। এদিকে দেখা যায় কম্পাস ঘুমিয়ে পড়লে কম্পাসের পাশে এসে সাপটি বসে পড়ে। তখনই কম্পাস আস্তে আস্তে নড়ে ওঠে। কম্পাস যখনই চোখ খুলে তখনই সাপ দেখে বিহানের হাত চেপে ধরে আর আর বারবার বিহানকে ডাকতে থাকে। ঠিক তখনই বিহান চোখ খুলতে সাপ দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কম্পাস একদম একদম নড়বে না। ঠিক তখনই সাপটি নেমে গেলে বিহান আস্তে আস্তে উঠে ঘরের লাইট জ্বালিয়ে পুরো ঘর সাপটিকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই সাপটিকে খুঁজে পায় না। এরপরে কম্পাস বলে, আমি বুঝতে পারছি না বিহান স্যার, এখানে সাপ কি করে এলো? সাপ আসার কারণটা কি হতে পারে? আমার প্রচন্ড ভয় করছে। তখনই বিহান বলে, চিন্তা করো না কম্পাস, চিন্তা করো না, একদম ভয় পাবে না। আমি চারপাশটা খুঁজে দেখছি, আমি দেখছি সাপটা আসলে কোথা থেকে এলো আর কোথায় বা গেল। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, যদি কোনোভাবে ঘরের আনাচে কোনাচে থেকে যায়, যদি কামড়ে দেয় তখন কি হবে? আমি তো বুঝতে পারছি না, প্রচন্ড ভয় লাগছে আমার। আমি আপনার সঙ্গে বাইরে যেতে চাই। তখনই বিহান বলে, বাহিরে সবাই চিৎকার চেঁচামেচি করছে, তার মানে বাহিরেও সাপ দেখা গেছে, তাই আমাদের বাহিরে যেতে হবে। মনে হচ্ছে সাপটা আমাদের ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে গেছে। এরপরে দেখা যাবে কম্পাসকে সঙ্গে নিয়ে যেতে থাকে বিহান। বিহান বলতে থাকে, কম্পাস সাবধানে। এদিকে দেখা যাবে মাহির চিৎকার শুনে অরিন চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে, তোরা এভাবে চিৎকার করছিস কেন? সমস্যাটা কি তোদের? এভাবে রাত বিরাতে চিৎকার করার মানেটা কি? তখনই মাহি বলে, তুই বুঝতে পারছিস না ছোটদা ভাই, এখানে এখানে আমরা সাপ সাপ দেখেছি। সাপ ছিল তো, অনেক বড় একটি বিষধর সাপ। তখনই বাবুলালকে ডাকতে থাকলে বাবুলাল চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে মা জননী, এরকম করে চিৎকার করছো কেন? তখনই মাহি বলে, বাবুলাল কাকা, আমাদের ঘরে সাপ ঢুকেছিল, আমরা আমরা দেখেছি। আমাদের ঘরে বিছানার উপরে সাপটি বসেছিল। ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, বুঝতে পারছি না এসব কি হচ্ছে, আমাদের ঘরেও সাপ দেখা গেছে, আমাদের ঘরেও সাপ ছিল। তখনই মোহিনী বলে, বিহান, আমার ঘরেও কিন্তু ছিল। আমি বই পড়ছিলাম, বই পড়তে পড়তে চোখটা লেগে এসেছিল, হঠাৎই চোখ খুলতে দেখি ওখানে সাপ বসে আছে। এরপরে আর সাপটিকে আমি খুঁজে পাইনি। এই কথা শুনে তখন বিহান অবাক হয়ে যায় আর বলতে থাকে, বাবুলাল কাকা, আমার মনে হচ্ছে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই আছে, তা না হলে এভাবে সাপ কি করে এতগুলো সাপ বাড়িতে ঢুকতে পারে? তখনই বাবুলাল বলে, এ বাড়ির পাশে আশেপাশে তো কোনো ঝোপঝাড় নেই, কোনো রকম সাপ ঢোকার মতো কোনো জায়গা নেই, কিন্তু সাপটা ঢুকলো কি করে? তখনই তখনই মোহিনী মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি না, সাপটা কি কোনোভাবে মুক্তিরা ঢুকিয়েছে? কোনোভাবে কি মুক্তিরা আমাদের ভয় দেখাতে চাইছে? তখনই কিঞ্জল বলে, কি হয়েছে, তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন, তোদের কি হয়েছে রে? তখনই বিহান বলে, কাকুমণি, তুমি জানো না যে আমাদের ঘরে সাপ ঢুকেছিল, আমাদের ঘরে, মোহিনীর ঘরে, আর মাহি ও রশ্মিকার ঘরেও ঢুকেছিল, আমরা দেখেছি। মা বাবা বাচ্চারা কোথায়? তখনই দেখা যায় এ কথা শুনে
শুনে কাকামুনি বলতে থাকে, ওরা তো সবাই ঘুমোচ্ছে, আমার মনে হচ্ছে ওদের ঘরে এমন কিছু হয়নি যার কারণে ওরা এখনো বুঝতে পারেনি। তখনই তখনই কম্পাস বলে, আমার মনে হচ্ছে যে কেউ একজন আমাদের ভয় দেখানোর জন্য এরকম করে খেলছে। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, কম্পাস, তোমার কি কিছু মনে পড়ছে? তখনই কম্পাস বলতে থাকে, না বিহান স্যার, আমার কিচ্ছু মনে পড়ছে না। তখনই কম্পাস বলে, আচ্ছা, এ বাড়িতে কি কোনো সিসিটিভি ক্যামেরা নেই? সেখান থেকে ফুটেজ দেখলেই তো বোঝা যায়। তখনই সবাই মনে করতে থাকে কম্পাসের আস্তে আস্তে কিছু একটা মনে পড়ছে, কিন্তু কম্পাস সেটা বুঝতে পারছে না। এরপরে দেখা যাবে কম্পাস নানান রকমের কথা বলতে থাকে, নিজের নিজের মতো করে কথা বলতে থাকে। কম্পাসের কথা শুনে অবাক হয়ে যায় রশ্মিকা। রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি তো একদম একদম ভালোভাবেই কথা বলছে, তার মানে কি সত্যি ছোট বৌদির সমস্ত কিছু মনে পড়ে গেল? ছোট বৌদি সবকিছু মনে করতে পারলেই অনেক ভালো। আমাদের বাড়িতে সবাই অনেক খুশি হবে। বাড়ির সবাই তো অনেক আপসেট হয়ে আছে শুধুমাত্র ছোট বৌদির এভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলায়। তখনই মাহি বলে, আচ্ছা, আমরা কি বাগানের দিকটা দেখতে পারি না? আমরা তো বাগানের দিকটা দেখতেই পারি, তাই না? তখনই বিহান বলে, হ্যাঁ দেখতে পারি, কিন্তু ওদিকে যদি কোনো সাপ পোকামাকড় থাকে তবে তো আমাদের কামড়ে দেবে। তখনই দেখা যাবে বাবুলাল বলতে থাকে, আমি আমি দেখছি, আমি সিকিউরিটিকে সঙ্গে নিয়ে চারপাশটা দেখছি কোনো রকম কোনো সন্দেহজনক কিছু আছে কিনা। তখনই দেখা যায় এ কথা শুনে কিঞ্জল বলতে থাকে, না বাবুলাল দা, তুমি একা যাবে না, আমরা সবাই যাব। বিপদ হলে আমাদের সবার হবে, আর বিপদ না হলে আমাদের কারোরই হবে না। তুমিও তো আমাদের বাড়িরই একজন, তোমাকে কি করে আমরা বিপদের মধ্যে ফেলে দিই বলো তো? তোমাকে কিছুতেই আমরা বিপদে ফেলে দিতে পারবো না। এরপরেই দেখা যায় রুদ্র বলতে থাকে, বিহান, এখন আমাদের কিছু একটা করা প্রয়োজন, যে করে হোক আমাদের এই সমাধানটা বের করতে হবে। আমার মনে হয় সাপটা এখনো বাড়ির বাইরে বেরোতে পারেনি। যদি যদি বাড়িতে কোনো জায়গায় খাপটি মেরে বসে থাকে আর আমাদের সুযোগ বুঝে কামড়ে দেয়, তখন কি হবে? তখনই বিহান বলতে থাকে, আমাদের আগে দেখতে হবে সাপটা কোথা থেকে এলো। কেউ কি ইচ্ছে করে ছেড়ে দিয়ে গেল? বাগানের দিকটা আগে আমাদের ভালো করে দেখতে হবে। এরপরে দেখা যাবে লাইট নিয়ে সবাই মিলে বাগানে চলে আসে। সেখানে সেখানে এসে চারপাশ খুঁজতে থাকে আর বলতে থাকে, এখানে তো কিছু দেখা যাচ্ছে না, কিছু বুঝতে পারছি না। তখনই মেঘমালা বলতে থাকে, কম্পাস, তুই কি কিছু বুঝতে পারছিস? আমার কিন্তু কিচ্ছু মাথা দিয়ে ঢুকছে না। তখনই কম্পাস বলে, না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক তখনই বিহান একটি একটি কিছুটা টেনে নিয়ে যাওয়ার মতো একটি জায়গা দেখতে পায়। তখনই বিহান বলতে থাকে, এদিকে এসো প্লিজ, এদিকে দেখো এসবের দাগ কোথা থেকে এলো। এরপরে দেখা যাবে রুদ্র এসে বলতে থাকে, বিহান, এটা তো তোদের ঘরের জানালা, আর এখানে মনে হচ্ছে এখান থেকে মই দিয়ে কেউ একজন সাপটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, কিন্তু কেন? তখনই কম্পাস বলতে থাকে, আমি বললাম না, আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে। আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে, যাতে করে আমাদের ভয় পাইয়ে দুর্বল করে দেওয়া যায়, যাতে করে আমরা ভয় পাই, বুঝতে পেরেছেন? তখনই দেখা যায় রুদ্র বলতে থাকে, কম্পাস কিন্তু একদম ঠিক বলেছে, আমারও কিন্তু এমনটাই মনে হচ্ছে। তখনই মেঘমালা বলে, সত্যি মানুষ যে এতটা ভয়ঙ্কর হতে পারে না জানলে বুঝতেই পারতাম না। এদিকে মাহি রশ্মিকাকে বলতে থাকে, আচ্ছা রশ্মিকা, একটা সত্যি করে কথা বলতো, তোর কি হয়েছে? তোকে আজকাল কেমন যেন লাগছে, দেখে কেমন একটা অদ্ভুত লাগছে। তুই তো আগে এমন ছিলি না। সত্যি করে বলতো, তোর কি সমস্যা? আর সেনাপতির সঙ্গে তোর এত কিসের কিসের বন্ডিং? তুই জানিস না সেনাপতি কতটা বাজে ছেলে? সেনাপতি কতটা একটি খারাপ ছেলে? আমাদের আমাদের কতটা ক্ষতি করেছে ও ওর মায়ের সঙ্গে মিলে। মুক্তিমাসি এখনো আমাদের ক্ষতি করেই যাচ্ছে, তারপরেও তুই সেনাপতির সঙ্গে কেন এতটা মিশছিস? সেনাপতির সঙ্গে কি তোর কোনো একটা সম্পর্ক আছে? তখন এ কথা শুনে রশ্মিকা বলতে থাকে, প্লিজ দি ভাই, এরকম করে বলিস না। আমি আমি তোকে তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আর সেনাপতি অনেক ভালো একটি ছেলে। সেনাপতিকে নিয়ে আজে বাজে কথা একদম বলবি না। আমি ওর ব্যাপারে আজে বাজে কোনো কথা শুনতে চাই না। তখনই মাহি বলতে থাকে, আমি বুঝতে পারছি না তোর কি হয়েছে, তোর এতটা অধঃপতন কি করে হলো? তুই কি করে এতটা নিচে নামতে পারিস বলতো? তখনই রশ্মিকা বলে, আমাকে প্লিজ একা থাকতে দে, আমাকে প্লিজ ডিস্টার্ব করিস না।
তো আমার এসব কথাগুলো একদম ভালো লাগছে না, আমার এসব কথা নিয়ে কোনো ডিসকাস করার ইচ্ছে নেই। তখনই দেখা যায় এ কথা শুনে মাহি অবাক হয়ে যায়। মাহি বলতে থাকে, আমি সত্যি তোকে চিনতে পারছি না, তোকে আমি কিছুতেই চিনতে পারছি না রশ্মিকা। তুই কেমন যেন পাল্টে গেছিস, তোকে দেখে আমার অবাক লাগছে। বোন প্লিজ বল, কোনো সমস্যা হলে দিদিকে বল। তখনই রশ্মিকা সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যাবে রশ্মিকা সরে দাঁড়িয়ে বলতে থাকে, আমি কিচ্ছু বলতে পারবো না, আমাকে আমাকে যে করে হোক নিজের মনের মধ্যে সমস্তটা চেপে রাখতে হবে। এরপরে মাহি বলতে থাকে, কি হলো রশ্মিকা, সরে গেলে কেন? এভাবে সরে যাওয়ার কি কোনো কারণ আছে? প্লিজ বল আমাকে, কি হয়েছে? এরকম করে কেন কথা বলছিস বলতো? এরকম করে কেন কেন নিজেকে নিজেকে গুমড়ে গুমড়ে মারছিস? কোনো সমস্যা হলে তুই আমাকে বলতে পারিস, কিংবা কিংবা ছোট বৌদি, মানে তোর ছোট বৌদিকে বলতে পারিস। ও তো তোর হয়ে অনেক কিছুই করেছে, তাই না? ওকে তুই সমস্তটা বলতে পারিস, দেখবি ও কিছু বলে কিনা। তখনই দেখা যাবে মোহিনী এসে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? এরপরে অরিন অরিন মোহিনীকে নিয়ে ঘরে চলে আসে। সেখানে এসে মোহিনীকে বলতে থাকে, প্লিজ প্লিজ মোহিনী, তুমি তুমি এরকম করে আমার থেকে দূরে যেও না, আমি তোমাকে তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি তুমি একটু আমার কথা শোনো। কেন এভাবে দূরে দূরে থাকছো বলো তো? আমি তো বারবার বলছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল তো স্বীকার করছি, তাই না? এরপরেও কেন তুমি এতটা এতটা দূরে দূরে থাকছো এবং তুমি আমার সঙ্গে কথা অবধি বলছো না? আমি বুঝতে পারছি না এসবের মানে কি। তখনই এ কথা শুনে দেখা যাবে অরিন বলতে থাকে, প্লিজ প্লিজ মোহিনী, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার সঙ্গে জোর করব না। তখনই মোহিনী বলে, যা হবার হয়ে গেছে, আমার কপালে ছিল, আমার ভাগ্যে ছিল, তাই এটা হয়েছে। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার যদি ইচ্ছে হয় ডিভোর্স পেপার দিতে, এখন বাড়ির অবস্থা যে খারাপ, তাই বাড়ির লোকজন এটা মেনে নেবে না। তাই বাড়ির অবস্থা ভালো হলে তোমার যদি ইচ্ছে হয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তবে ডিভোর্স দিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। কোনো রকম কোনো সমস্যা আমি করব না, কোনো দাবি রাখবো না, কোনো আবদার রাখবো না, আমি আমার মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাব। তখনই অরিন বলতে থাকে, প্লিজ মোহিনী, এরকম করে বলো না, আমি আমার ভুলটা বুঝতে শিখেছি, আমি বুঝতে শিখেছি যে আমার তোমার সঙ্গে এরকম ব্যবহার করা একদম ঠিক হয়নি, আমার প্রচন্ড অন্যায় হয়েছে। তখনই এ কথা শুনে মোহিনী বলতে থাকে, এভাবে কেন কেন নিজেকে দোষারোপ করছো বারবার? তখনই অরিন বলে, কেননা দোষটা তো আমার, তাই না? তাই আমাকে নিজেকেই দোষারোপ করতে হচ্ছে, তাই আমি নিজেকে দোষারোপ করছি। এই কথা শুনে তখন দেখা যাবে মোহিনী বলতে থাকে, আমি তোমাকে রিকোয়েস্ট করব, এভাবে বলো না, প্লিজ এভাবে বলো না, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমার কোনো সমস্যা নেই, তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো, আমি কোনো কিছুতে তোমাকে বাধা দেব না। তোমার যখন মনে হবে যে আমার আমার ভূমিকা এখানেই শেষ, আমাকে এখান থেকে এখন দূর করে দেওয়াই ভালো, তবে তুমি দিতেই পারো। এরপরে দেখা যাবে বিহান ভেতরে এসে বলতে থাকে, ওখানে ওখানে আমরা দেখতে পেলাম কেউ একজন মই নিয়ে আমাদের জানালায় উঠেছিল, সেখানেই হয়তোবা সাপটা ছেড়ে দিয়েছে। এরপরে সাপটা একের পর এক ঘরে ছুটে বেড়াচ্ছে, কিন্তু কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই বলেই তো ভয়টা আরো বেশি। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন কিঞ্জল বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে আমাদের সঙ্গে শত্রুতার কি শেষ হবে না? আর কতদিন এরকম শত্রুমি করবে? আর কতদিন আমাদের সঙ্গে এতটা এতটা শত্রুমি চলবে? বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না এই মুক্তিমাসীরা কবে আমাদের হাত থেকে বাইরে চলে যাবে, আমাদের আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। এই মুক্তিমাসীদের কারণে আমাদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠেছে, ওদের কারণে আমাদের জীবনটা একদম নরকে পরিণত হয়েছে, কিন্তু কি করব, করার তো কিছুই নেই, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে কিঞ্জল বলতে থাকে, একদম ঠিক বলেছিস। এরপরে কম্পাস বলতে থাকে, আমি আমি যে করে হোক খুঁজে বের করব এই এই আসল এই সাপটাকে ছেড়ে দিয়েছে।